সংসদে অর্থ বিল পাস, করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর, বিদেশে পাচারকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি বিরোধী নেতার। এবং শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়, টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ১৬ প্যারাগুয়ে। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পরিবর্তন এনেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে আছে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করা। এছাড়া ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করেছেন তিনি। রবিবার সংসদে অর্থ বিল পাশের আগে অর্থমন্ত্রী এসব পরিবর্তন আনেন। সম্প্রতি আইএমএফের এক প্রতিবেদন অনুযায়ী দেশি বিদেশি ঋণের কিস্তি ও সুদ বাবদ সরকারকে পরিশোধ করতে হবে $30 বিলিয়ন কিছু বেশি, যেটি অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি করেছে। প্রয়োজনে অপ্রয়োজনে এসব ঋণ নিয়ে দেশের ঋণ গ্রহণের ক্ষমতাকে ঝুঁকিতে ফেলেছে ফ্যাসিবাদী সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। আমরা যেই সময়ে বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন অর্থবিল ২০২৬ সংসদে পাশ হয়। এছাড়া আগামীকাল সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার কথা রয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থবিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শেষ মুহূর্তে এসে অর্থবিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা, একই সঙ্গে বাদ যাচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট আরোপের প্রস্তাবও। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে ৫% করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, জ্বালানি সক্ষমতা বাড়াতে আরও এলএনজি টার্মিনাল বাড়ানো, দ্বিতীয় রিফাইনারি স্থাপন সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্পের নজরদারি করা হবে, এতে অনিয়ম দুর্নীতি কম হবে। আলোচনাক্রমে নতুন তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা। এর আগে করমুক্ত আয়সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তূপে দাঁড়ানো অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়েই নতুন অর্থ বছরের বাজেট দেয়া হয়েছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের ৩ মেয়াদের শাসন, তারপর ২৪-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর, চরম ক্রান্তিকালের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। ১২ই ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে সচল করা এবং মানুষের জীবনে স্বস্তি ফেরানো। বহুমাত্রিক সেই চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকারের প্রথম বাজেট। সংসদে বাজেট বক্তব্যের শুরুতেই অর্থনীতির সেই ভয়ঙ্কর অতীত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল,
জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, পুঁজিবাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমনও অবস্থা গিয়েছে সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। প্রস্তাবিত বাজেট পাশের আগে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেয়ার প্রস্তাব দেন। এছাড়া কয়েকটি ক্ষেত্রে শুল্ক কর কমানোর পাশাপাশি কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোএফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চায়না সফরের আগে থেকেই আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। সংসদে ঘোষণা দেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ, এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মানুষকে স্বস্তি দিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এতে জনগণের সম্পদ নিরাপদ থাকবে বলে মনে করেন তিনি। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিরোধী নেতা। তিনি বলেন, স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা চলছে। শয্যা সংকটে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না মানুষ। তাই স্বাস্থ্য খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ আমলে বহু টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো ফেরত আনা গেলে বাজেটের ঘাটতি মেটানো সম্ভব। দাবি জানান অর্থ পাচারকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। বাজেট আলোচনায় সাম্প্রতিক চায়না সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। আশা করেন দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে হেক্সা মিশন চলমান থাকলো ব্রাজিলের। রাউন্ড অফ 32-তে নাটকীয়ভাবে যোগ করা সময়ের শেষ মিনিটের গোলে জাপানকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার মাঠে না নামলেও এ দলের খেলা দেখে মনে হয়েছে যত সময় গড়াচ্ছে নিজেদের গুছিয়ে নিচ্ছে তারা। গ্যাব্রিয়েল মার্টিনেলির সুসময় নাকি কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ জাদু, ব্রাজিলকে কোনটা জেতালো তাতে কিছু আসা যায় না সমর্থকদের। রাউন্ড অফ 32-তে ব্রাজিল যেভাবে জিতলো জাপানের বিপক্ষে, তা আত্মবিশ্বাস বাড়াবে সাম্বার দেশের সমর্থকদের। নির্ধারিত 90 মিনিট শেষে রেফারি যোগ করেছিলেন 6 মিনিট। সেই 6 মিনিটের 5ম মিনিটে ব্রুনো গিমেইরেসের একটা ডিফেন্স চেরা পাস গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। মার্টিনেলির শট জাপান গোলকিপারের হাত ছুঁয়ে
বারে লেগে গড়িয়ে যেতে লাগলো গোলের দিকে। দম বন্ধ করে সবাই তাকিয়ে আছে স্লো মোশনে এগোতে থাকা বলের দিকে। কেউ হাঁপ ছেড়ে বাঁচলো, কেউ মাথায় হাত দিল হতাশ হয়ে, কারণ বল ঢুকেছে জালে। নিশ্চিত হলো ব্রাজিলের রাউন্ড অফ 32 জয়। আর্সেনালকে প্রিমিয়ার লিগ জিতিয়ে এসে মার্টিনেলি এদিন জিতলেন বিশ্বভরা ব্রাজিল সমর্থকদের মন। আনচেলত্তি প্রমাণ করলেন কেন তিনি নকআউট বস। জাপান কঠিন প্রতিপক্ষ হতে পারে ব্রাজিলের জন্য, আগে থেকেই ভাবা হচ্ছিল এমনটা। কতটা কঠিন হতে পারে ব্লু সামুরাইরা বিশ্ব প্রমাণ পেল ম্যাচের আধা ঘন্টা হওয়ার আগেই। ব্রাজিল খেলোয়াড়ের কাছে বল চুরি করে গোলমুখে একটা ভোঁ দৌড় দিলেন কাই সুসানো। বক্সের বাইরে থেকে নিলেন শট। ব্রাজিলের বিপক্ষেই এই মিডফিল্ডার করলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল। প্রথমার্ধে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে ফেরার পর আনচেলত্তি কি বলেছিলেন পুরো দলকে কে জানে, কিন্তু দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ এক নতুন চেহারার ব্রাজিল দল মাঠে নামে। একের পর এক আক্রমণে জাপানকে চেপে ধরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কঠিন সময়ে দলকে দিশা দেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। গ্যাব্রিয়েলের দারুণ এক ক্রসে দর্শনীয় হেডারে দলকে সমতায় ফেরান তিনি। এরপরও স্রোতের মতো আছড়ে পড়ছিল ব্রাজিলের আক্রমণ, কিন্তু ডিফেন্সে কোনো ফাঁক ফোকর দেয়নি জাপান। এমনকি 4টা কর্নার পেয়েও সুবিধা করে উঠতে পারছিল না ব্রাজিল। খেলা গড়াবে এক্সট্রা সময়ে। এই প্রহর যখন গুনছে সবাই, তখনই এক মুহূর্তের জাদুতে বদলে গেল সব হিসেব নিকেশ। কষ্টার্জিত জয়ের পর ব্রাজিলের মিশন এখন রাউন্ড অফ 16। সেখানে দলটার প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। ব্রাজিলের শেষ মুহূর্তের কামব্যাকে উচ্ছ্বসিত সমর্থকরা। অনেকে তো আশা ছেড়েই দিয়েছিলেন, তবে কার্লো আনচেলত্তির শিশুদের নিয়ে এবার গর্বিত সেলেসাও ভক্তরা। নেইমারবিহীন ব্রাজিলও যে কতটা শক্তিশালী তারই প্রমাণ এমন জয়। ব্রাজিলের এই উচ্ছ্বাসই বলে দেয় কতটা আকাঙ্ক্ষিত জয় এটি। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে 2-1 গোলের ব্যবধানে সেলেসাওদের এই জয় রাউন্ড অফ 16-এ নিয়ে গেল। কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমার ছিল না একাদশে, তবু নেইমারকে ছাড়াই ব্রাজিলের এই জয়টা বেশ উপভোগ্য ছিল ব্রাজিলের সমর্থকদের কাছে। এইভাবে কামব্যাক করবে আমাদের আশা ছিল, কার্লোর উপরে আমাদের ভরসা ছিল। কার্লো যেভাবে মাদ্রিদকে এগিয়ে নিছে কামব্যাকের মাধ্যমে, ব্রাজিলকেও সেইভাবে এগিয়ে নিছে। 24 বছরের অপেক্ষা মিশন হেক্সা পূরণে প্রায় অনেক বছরই কেটে গেল ব্রাজিল সমর্থকদের। তবে এইবার ভিনিসিয়াস জুনিয়র, নেইমার কিংবা রাফিনার হাত ধরে এই সাফল্য দেখতে চায় ভক্তরা। ওদের যে অ্যাটাকিং যে একটা মোড দেখলাম, আমার মোটামুটি যত ডিপ্রেশন ছিল, এতদিনের যত কমপ্লেন ছিল, সব শেষ। আমরা না জিতলেও আমি খুবই খুশি হইতাম। আমি মন থেকে চাইছি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আজকে ব্রাজিল জিতুক। নেইমারকে ছাড়া যেহেতু আমরা এই ম্যাচ জিততে পেরেছি, আশা করি যে হেক্সা আমরা এবার কমপ্লিট করবই। নরওয়ে অথবা আইভরি কোস্ট কোনো সমস্যা নাই, আমাদের যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয় সব দলকে মোকাবেলা করে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ড্র ছাড়া আর কোনো হার নেই ব্রাজিলের। এবার রাউন্ড অফ 16-এ নরওয়ে কিংবা আইভরি কোস্ট যে কোনো একটি দলের বিপক্ষে খেলতে হবে সেলেসাওদের। তবে প্রতিপক্ষ যেই হোক, এবার মিশন হেক্সা পূরণ করতেই হবে যে ব্রাজিলের, সেটা এক কণ্ঠেই বলছে সব সমর্থকরা। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ বিভীষিকা শেষ হচ্ছে না জার্মানির। রাউন্ড অফ 32 ম্যাচে প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে 4-3 গোলে হেরেছে জার্মানি। পুরো ম্যাচে অসম্ভব প্রভাব বিস্তার করে খেললেও প্যারাগুয়ে খেলোয়াড়দের দুর্দান্ত দৃঢ়তার কাছে হার মানতে হয়েছে জার্মানদের। টাই ব্রেকারের সাডেন ডেথে গোল হজম করে হারে দলটি। ব্রেকারে প্রথম 3 শটের পর জার্মানির গোল ছিল 1টা আর প্যারাগুয়ের গোল 3টা। শেষ 2 শটের একটা যদি গোল করতে পারে প্যারাগুয়ে, তবে তারাই যাবে রাউন্ড অফ 16-এ। এমন সমীকরণের সামনে পরপর 2টা টাই ব্রেকার মিস করে প্যারাগুয়ে। 40 বছর বয়সে এসে স্পট কিক সেভ দেন ম্যানুয়েল নয়ার। জার্মানির দারুণ কামব্যাকে ম্যাচের ভাগ্য যায় সাডেন ডেথে। তখন গ্যারি লিনেকারের ওই কথাটাই সবার মনে,
ফুটবল একটা সহজ খেলা। 22 জন খেলোয়াড় 90 মিনিট ধরে একটা বলের পেছনে ছোটে এবং শেষ পর্যন্ত জার্মানি জেতে। কিন্তু ভাগ্য দেবতা ভাবছিলেন অন্যরকম। জার্মানির ডিফেন্ডার টাহ স্পট কিক থেকে বল মারেন আকাশে, প্যারাগুয়ে করে বসে গোল। শত নাটকীয়তার পরে প্রথমবারের মতো বিশ্বকাপের টাই ব্রেকারে হারল জার্মানি। প্যারাগুয়ে পেল তাদের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয়। জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচে 120 মিনিটের গল্পের সারমর্ম জার্মানির অ্যাটাকের বিরুদ্ধে প্যারাগুয়ের ডিফেন্সের লড়াই, যেখানে নায়ক প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো হিল। টাই ব্রেকারে 2টা কিক সেভ করেন 26 বছর বয়সী গোলকিপার, আর পুরো ম্যাচে তার সেভ 6টা। 8.6 রেটিং নিয়ে স্বাভাবিকভাবেই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অরল্যান্ডো হিল। ম্যাচের শুরু থেকেই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে প্যারাগুয়ে। সাউথ আমেরিকার দেশটা রক্ষণাত্মক ফুটবল খেলতে খেলতে হুট করে পাওয়া এক কর্নারে জার্মানির জালে প্রথম গোল দেয় 42 মিনিটে। আর লিড নেয়ার পর আরও জমাট বাঁধা রক্ষণ নিয়ে ম্যাচ এগিয়ে নিতে থাকে প্যারাগুয়ে। পিছিয়ে পড়ার পর বহুল প্রতীক্ষিত গোলটা জার্মানি পায় 55তম মিনিটে। চলতি বিশ্বকাপে কাই হাভার্টস করেন নিজের তৃতীয় গোল। জার্মানির মতো বড় দলগুলো সাধারণত একটু ছাড় পেলেই ফিরে আসে দোর্দণ্ড প্রতাপে। গোল করার পর জার্মানি তেমন চেষ্টাই করেছে, কিন্তু প্যারাগুয়ের রক্ষণ কোনো ফাঁক ফোকরই রাখেনি এদিন। পুরো ম্যাচে 16টা কর্নার পেয়েছে জার্মানি। জার্মানির বল পজিশন ছিল 75%, কিন্তু সব প্রচেষ্টা গিয়ে মাথা ঠুকে মরেছে প্যারাগুয়ের গোলমুখে। যদিও এমন একটা কর্নার থেকে প্যারাগুয়ের জালে বল পাঠিয়েছিলেন জোনাথন টা। ভিআর চেকে বাতিল হয় সেই গোল, সেই সাথে শেষ হয় জার্মানির বিশ্বকাপ স্বপ্ন। জার্মানিকে হারিয়ে রাউন্ড অফ 16-এ যাওয়া প্যারাগুয়ের জন্য সেরা অর্জন ঠিকই, কিন্তু পরের রাউন্ডেও খুব একটা সহজ প্রতিপক্ষ পাচ্ছে না তারা। সেখানে সাউথ আমেরিকার দলটা মুখোমুখি হতে পারে ফ্রান্সের। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সকালের বুলেটিনে। দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুন মাসে ডেঙ্গিতে প্রাণ গেল 13 জনের। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় যে 5 জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা উত্তর সিটি, 1 জন ঢাকা দক্ষিণ সিটি এলাকার এবং 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এবছর ডেঙ্গিতে মারা গেছে মোট 18 জন। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 124 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত 5,924 ডেঙ্গি রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তীব্র লোডশেডিং এর প্রতিবাদে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার রাতে জামালপুরের শরীফপুর ইউনিয়নের বাসিন্দারা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনার কথা তুলে ধরে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা জানায়, জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে তীব্র লোডশেডিং এর কারণে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। ঘন ঘন লোডশেডিং এর কারণে প্রতিদিন 3 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, অথচ বিদ্যুতের বিল নিয়মিতই নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না বলেই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে। এদিকে মহাসড়কের 2 প্রান্তে যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত 10টার দিকে স্থানীয় বিএনপি নেতারা বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে গ্যাসের তীব্র গন্ধে 39 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে নগরীর গোল পুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক জানান, গ্যাসের তীব্র গন্ধে 39 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছে। সকালের বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সকালের বুলেটিনে। আমেরিকার ইউটা ও কলোরাডো সীমান্তে ভয়াবহ দাবানলে 3 ফায়ার ফাইটার নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। পরিস্থিতি সামাল দিতে কলোরাডোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউএস ওয়াইল্ড ল্যান্ড ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকালে ইউটার একটি কাউন্টিতে এই আগুন লাগে। পরে তা দ্রুত প্রতিবেশী রাজ্য কলোরাডোতে ছড়িয়ে পড়ে অন্য 2টি আগুনের সঙ্গে মিশে যায়। বাতাসের কারণে আগুন এখনও পুরোপুরি অনিয়ন্ত্রিত। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 28,000 একর বনাঞ্চল।
ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার কাজে নেমেছে ন্যাশনাল গার্ড। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1719 জনে। প্রাকৃতিক এই দুর্যোগের পঞ্চম দিনেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চলমান রয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার কাজে যোগ দিয়েছে বিশ্বের 30টি দেশের প্রতিনিধি দল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো আর বসবাসের উপযোগী আছে কিনা তা যাচাই করছেন বিশেষজ্ঞরা। এই ছিল সকালের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।